প্রথমে কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকে ধারাবাহিক সম্পাদকের সিন্ধু খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের 13 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি 2026 ইংরেজি এই সপ্তাহের অতি সংক্ষিপ্ত আলোচনা। ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, কেবলমাত্র সৃজনী লেখকের লেখাকে সম্মান জানিয়ে অল্প কিছু কথা বলে নিচ্ছি। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন বহির্গুণে গুণী কবি ও সম্পাদক মিতা দাস পুরকায়স্থ। এই পত্রিকাটি শিলচর শাহমারা রুট থেকে প্রতি সপ্তাহে বের হয় অনলাইন অফলাইন হিসাবে। তাহলে এই সংখ্যার আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। এবারে সম্পাদকীয় বিষয় বাংলাদেশের জাতীয় নির্বাচন, গণতন্ত্রের ভাষা, ক্ষমতার বাস্তবতা ও ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন সম্ভাবনা। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানান প্রসঙ্গ টেনে সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্লেষণ করে একটি যথাযথ সম্পাদকীয় লিখেছেন। তার সম্পাদকীয় শেষ অংশ পাঠকের জ্ঞাতার্থে পড়ে নিচ্ছি। বাংলাদেশের সামনে এখন জরুরি কাজ রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়ানো, প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা এবং ভিন্ন মতকে রাষ্ট্রবিরোধিতা হিসেবে না দেখে গণতন্ত্রের স্বাভাবিক শ্বাস হিসেবে গ্রহণ করা। আর ভারতের দায়িত্ব শুধু নিজের কৌশলগত স্বার্থ রক্ষা নয়, প্রতিবেশী রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার প্রতি সংবেদনশীল থাকা এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা। এই নির্বাচন হয়তো সব প্রশ্নের নিষ্পত্তি করেনি, বরং অনেক প্রশ্নকে আরো তীক্ষ্ণ করেছে। কিন্তু একই সঙ্গে এটি একটি সম্ভাবনার দরজাও খুলে রেখেছে, যেখানে বাস্তব সহযোগিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ পরস্পরের বিরোধী নয়, বরং পরিপূরক হতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কে যদি সেই পথে এগোয়, তবে এই নির্বাচন বিতর্কের গণ্ডি ছাড়িয়ে ভারতের এক নতুন ভাষা আলোচনা করতে পারে। দক্ষিণ এশিয়ার অস্থির ভূরা রাজনৈতিক প্রেক্ষাপটে এই আশাই সবচেয়ে প্রয়োজনীয়। ক্ষমতার বাইরে মানুষের কথা শোনা, স্থিতির বাইরে ন্যায়ের প্রশ্ন তোলা এবং সম্পর্কের কেন্দ্রে গণতন্ত্রকে ফিরিয়ে আনা। খুব সুন্দর সম্পাদক লিখেছেন। সম্পাদকের সঙ্গে আমরা একমত পোষণ করি। আমি পড়ে নিচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন তার সম্পর্কে তার কবিতার শিরোনাম ফিরে আসার আগে। রাস্তার ধুলো আজকাল খুব আপন লাগে, কারণ সে জানে কোথাও পৌঁছতে পারিনি এখনো। চায়ের কাপের ধোঁয়া উঠে গিয়ে আকাশে কোনো দাবি তোলে না, শুধু একটু উষ্ণতা রেখে যায় ঠোঁটে। নিজেও তেমন কিছু কথা বলি, তারপর ঘুরে মিলিয়ে যায়। বাড়ির সামনে যে বকুল গাছটি, সে আজও দাঁড়িয়ে আছে অযথা বিশ্বস্ত হয়ে। তাকে বলেছি অপেক্ষা করো না, সে হাসে, পাতা ঝরিয়ে জানায় অপেক্ষা না করলেও মানুষ ফিরে আসে। বন্ধুরা বলে পৃথিবী বদলেছে খুব, চেয়ে দেখি ট্রামের লাইনে এখনো
কাঁপন আছে, রাত নামলে ফুটপাতে ঘুম নামে ধীরে। শহর তার পুরনো কোট পরে নতুন দিনের অভিনয় করে যায়। তাই জানি ফিরে আসার আগে কেউ সত্যি কোথাও যায় না। আমরা কেবল ঘুরি নিজের ভেতরের গণ্ডিগুলোয়, নিজের ভেতরের গণ্ডিগুলোয়, যেখানে আলো কম কিন্তু লজ্জা একটু বেশি। তবু সকালে জানালা খুলে দেখি সূর্য উঠেছে নিয়ম মতো। সে কোনো কবিতা লেখে না, কেবল বলে আজও বেঁচে থাকো, বাকিটা পরে দেখা যাবে। কবি তারাশঙ্কর তার কবিতার ভেতর আমার নিত্যদিনের চলাচলের সাধারণ জীবন কথার পাঁচালি শোনালেন। এই কবিতা পড়তে পড়তে আমাদের প্রত্যেকের মনে হবে আমরা যেন আমাদের আয়নায় নিজের ছবি দেখছি। সুন্দর বাক্য বিন্যাসে কবিতা হয়ে উঠেছে, অপূর্ব ব্যঞ্জনাময়। ভালো লিখেছেন কবি, শেষ তবে মনে নাড়া দেয়। তবু সকালে জানালা খুলে দেখি সূর্য উঠেছে নিয়ম মতো। সে কোনো কবিতা লেখে না, কেবল বলে আজও বেঁচে থাকো, বাকিটা পরে দেখা যাবে। অত্যন্ত সুন্দর কবিতা লিখেন তারাশঙ্কর দে। তার আগেও তার কবিতা আমরা পড়েছি, অত্যন্ত মুগ্ধকর কবিতা তিনি লিখেন। আত্মভুলানন্দ স্বামী তার অপূর্ব প্রবচনে মহাশিবরাত্রি, আধ্যাত্মিক উন্নয়ন ও আত্মনিবেদনের বিশেষ সুযোগ এর গদ্য বয়ানে আমাদের হিন্দু দর্শনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করে পরামর্শ দিলেন। অত্যন্ত যুগোপযোগী লেখা। আমরা আত্মভুলানন্দ স্বামীর লেখা পড়ে বারবার অনেক পরামর্শ পাচ্ছি। তিনি অত্যন্ত সুন্দর লিখেছেন, আমাদের প্রয়োজনীয় কথা লিখেছেন। জীবন কথা বলে আব্দুল মতিন লস্কর বরাক উপত্যকা সোনাই থেকে লিখেছেন। তার কবিতা শোনালাম জীবন কথা। প্রেমে ব্যর্থ হলাম জীবনের মোড়েও, কুচট সীমাহীন সংকটের দিনগুলো বাড়ি হয়ে উঠল। হতাশ এসে বসে বুকের গভীর চৌকাঠে, চোখে জমে থাকে না বলা দীর্ঘ রাত। বিবাহিত জীবনের স্বপ্নগুলো ভেঙে পড়েছে, বিশ্বাসের ঘর ধুলো, নির্বতার তালা, সন্তান মুখ ছুতে না পারা শূন্য কোলে, পছন্দা দুলে ওঠে নিঃশ্বাসের দড়িতে, পছন্দা দুলে ওঠে নিঃশ্বাসের দড়িতে। তবু অন্ধকারের ভেতর ক্ষীণ আলো জ্বলে বেঁচে আছে। আশার প্রথম শব্দ বাংলার হৃদয় শেখে আবার হাঁটতে, কান্নার ফাঁকে জন্ম নেয় দর্জের গান। সময় ধীরে সেলাই করে প্রতি ক্ষত ছিন্ন, সময় ধীরে সেলাই করে ক্ষত ছিন্ন। বিশ্বাস বলে শেষ নয়, এটা শুরু। তাই আজও দাঁড়াই আগামীর দিকে মুখ চেয়ে। মতিন লস্কর আধুনিক জীবনযাপনের নাগরিক জীবনের টানাপুরে নিয়ে লিখলেন। তার কবিতায় মান অভিমান থাকে এবং শেষে তার একটা আশার সংকেত থাকে। এই কবিতাও সেই রকম লিখেছেন। সময় ধীরে সেলাই করে ক্ষত চিহ্ন, বিশ্বাস বলে শেষ নয়, এটা শুরু। তাই আজও দাঁড়াই আগামীর দিকে মুখ চেয়ে। আমরা ঠিকই আগামী দিকে মুখ চেয়ে রয়েছি, আমরা আশাবাদী। জীবন জটিল, মানুষ মানুষকে বিশ্বাস করে না। ব্যর্থ প্রেমে হতাশ হয়েও আবার মানুষ মাথা তুলে দাঁড়াবে, এই প্রত্যাশার কথা তার কবিতা জুড়ে। সুন্দর কাব্য উপলব্ধি, তার বাক্যবিন্যাস, ছন্দ এবং বিষয় আধুনিক। ভালো লিখেছেন এই কবিতা, তাৎপর্যবহ। ভানুপ্রকাশ সিলেট বাংলাদেশ থেকে লিখেছেন সৌন্দর্য কবিতাটি। এখন আর কোনো সৌন্দর্যে বিমূর্ত হই না, পাগলের মতো ছুটে যাই না সৌন্দর্যের কাছে, কেননা
সৌন্দর্যের ঝলকে চোখ দুটি জ্বলসিত হয়ে গভীর কুহেরে পড়ে গিয়ে বারবার আহত হয়েছি। ক্ষতবিক্ষত শরীর আর মন প্রাণ নিয়ে ভুল পথে চলে গিয়ে ঢুকে পড়েছি বহুবার। কষ্টের আগুন জ্বলা কোনো গিরিখাতে, কোনো প্রহলিকার গহ্বরে। তারপর হতে এখন আমি সৌন্দর্য দেখলে ভয় পাই, আঁতকে উঠি। আমার ভেতরে চিৎকার দিয়ে ওঠে বিদগ্ধ অন্তর, আহত শরীর। অতঃপর খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্তর্মুখী হই, গর্বিত হই, চিরতরে ভুলে যাই সৌন্দর্যের মোহন ঝলক। কবি ভানুপ্রকাশ তার কবিতায় স্থিতধি সাধনার কথা বলেছেন। চপলতা নয়, হট্টগোল নয়, কেবল আত্মমগ্নতা। নদী যেমন ছুটতে ছুটতে মোহনায় গিয়ে শান্ত হয়ে মিশে যায় দূরে, ঠিক তাই জীবনের এই চরমতম বাঁক নেওয়ার কথা তার কবিতায় এসেছে। কবিতা আমি খুব ভালো, শব্দ চয়ন খুব সুন্দর। তিনি তার শেষ অংশে যে আমাদের নাড়া দিলেন, তারপর হতে এখনো আমি সৌন্দর্য দেখলে ভয় পাই, আঁতকে উঠি। আমার হেতু চিৎকার দিয়ে ওঠে বিদগ্ধ অন্তর, আহত শরীর। অতঃপর খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্তর্মুখী হই, গর্বিত হই, চিরতরে ভুলে যাই সৌন্দর্যের মোহন ঝলক। অত্যন্ত সুন্দর স্নিগ্ধ কবিতা, প্রচন্ড ভালো লিখেন ভানুপ্রকাশ। রাজীব ঘাটি দুর্গাপুর থেকে লিখেছেন দশমিক কবিতা। কবিতার শিরোনাম দশমিক। দুর্গাপুর থেকে লিখেছেন রাজীব ঘাটি। দশমিকের ক্ষুদ্রতা নেহাত তুচ্ছ নয়, জানা সত্য ছিঁড়ে একটু অপেক্ষা করলে অনেক কিছু ওলট পালট হয়ে যেতে পারে। পারমাণবিক বা সূক্ষ্মতার হিসাব করে গাণিতিক সমস্যার সঙ্গে বাস্তবের সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। তবু আমরা অঙ্কের জীবনের অঙ্ক মিলাতে চাই। চাওয়া পাওয়ার এক অনিক বিন্যাস। গাণিতিক সমস্যার সঙ্গে বাস্তবের সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। তবু আমরা অঙ্কের জীবনের অঙ্কে মেলাতে চাই। চাওয়া পাওয়ার এক অনিক বিন্যাস। সরল মানে সহজ হলেও অঙ্কের পাতায় জটিলতা পড়ে কখনো কখনো। জীবনের সিঁড়ি ভাঙা হোক বা অঙ্কের দুটোই কঠিন। লক্ষ্য নিখুঁত থাকলেই গন্তব্য ঠিকঠাক। সময়ের হিসাব অঙ্কের ফর্মুলার, অথচ সময়ের সব দূরত্বে অঙ্ক কষা যায় না। দশমিকের অঙ্ক গরমিল চলে না, শুধু দশমিকের অবস্থান ঠিক মতো বুঝে নাও। কবি রাজীব ঘাটি জীবনের চরম সত্যের অন্তর্মোচন করলেন কবিতায়। তার কাব্য ভাষা সুন্দর। আমাদের অবস্থান নিজে বুঝে নিতে হবে, এইটুকু বুঝাতে তিনি তার প্রাসঙ্গিক পরিবেশ কবিতা তুলে আনলেন। অত্যন্ত সুন্দর চিত্রকল্প, ভাষাবিন্যাস, নান্দনিক আঙ্গিকে তিনি কবিতাকে আমাদের উপহার দিলেন। তার শেষ স্তবক আমাদের নাড়া দিল। সময় হিসাব অঙ্কের ফর্মুলায়, অথচ সময়ের সব দূরত্বে অঙ্ক কষা যায় না। দশমিকের অঙ্কে গরমিল চলে না, শুধু দশমিকের অবস্থান ঠিক মতো বুঝে নাও। হ্যাঁ, আমরা আমাদের পায়ে তোলার মাটি কোথায় কিভাবে দাঁড়াতে হয় আমরা জানতে হবে। অর্চনা দাস তার গল্প এখানে ইতি লিখলেন। আধুনিক জীবনযাত্রায় নাগরিক তো ভেতরও মানুষের মনুষ্যত্ব থাকে। তিনি বরুণবাবু চরিত্র আঁকলেন সুন্দরভাবে, পাশাপাশি নিতার চরিত্র চিত্রণটিও খুব সুন্দর হয়েছে। পরবর্তী অংশ পড়া উৎসাহ নিয়ে আসি। গদ্য ভাষার ঝড় ধরে পরিবেশ আঁকতে প্রচুর গল্পকার অর্চনা দাস। মানুষ চক্রবর্তীর অসাধারণ গল্প, দৃষ্টিকোণ এক মানবিক গল্প। এই গল্পে তিনি পিউ চরিত্র সফলভাবে তুলে আনলেন। এটা মানবিক চরিত্র। রাকেশ দা এবং সুদীপের চরিত্র
ভালো লিখেছেন মানস চক্রবর্তী। তার গল্পের ভাষার ঝড় ধরে তিনি আধুনিক গল্প ভাষার সঙ্গে পরিচিত। আমার লেখা ঘোড়ার উপত্যকার জনগোষ্ঠী ঘোড়ার উপর উচ্চাস মনুষ্যাত্মিক উপন্যাস শিলাবন্ধনের বিতর্ক অনুসংখ্যার মতো এই সংখ্যাও রয়েছে অনেক তথ্য। আসামের ঘোড়ার উপত্যকার জীবন যাপন এই গল্পে উঠে এসেছে। রাজনৈতিক উত্থান পতন, হিন্দু প্রভাব এবং গোবিন্দচন্দ্র নারায়ণের জীবনগের এই উপন্যাস। এই উপন্যাসে আসামের ঐতিহ্যশালী কালীবাড়ি, 300 বছর পুরনো কালীবাড়ি কীভাবে গড়ে তুলেছিলেন সেই কথায়, সেই ইতিহাসের কথা, সেই লোক কাহিনী এই উপন্যাসে রয়েছে। কিভাবে স্বপ্নদৃষ্ট হয়েছিলেন ইন্দুপ্রভা এবং গোবিন্দচন্দ্র নারায়ণ, নানান প্রসঙ্গ উপন্যাসের ভিতর লুকায়িত জীবন, প্রবাদ এবং সেই সময়কার চালচিত্র আমরা দেখতে পাবেন। দর্শকরা, পাঠকরা আপনারা পড়বেন। আজ এখানে শেষ করছি। কবিতা উৎসবের বিশেষ অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে। কবিতা হলো সুস্থ বেঁচে থাকার অক্সিজেন। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা এইরকম ভিডিও অ্যালবাম, আলোচনা অ্যালবাম প্রকাশ করে থাকি, কারণ এই অঞ্চলের সাহিত্য চর্চাকে বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।